হাত ধরে অনামিকাকে রুমে টেনে এনে একটানে শাড়িটি খুলে দিয়ে বিজয় একটু দূরে গিয়ে দাঁড়ায় আর রাগী দৃষ্টিতে ফুপাতে ফুপাতে অনামিকার দিকে চেয়ে আছে। এমন দেখে অনামিকা রেগে গিয়ে বলল, শাড়ি খুলে স্বাদ মেটেনি, এবার কি বাকিগুলো খুলতে দাঁড়িয়ে আছেন? কথাটা শুনে বিজয় অগ্নি দৃষ্টিতে তাকায় অনামিকার দিকে। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সেই ফুলকি অনামিকাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ধেয়ে আসছে তার দিকে। কিন্তু অনামিকা একটুও ঘাবড়ে যায়নি। তার ইচ্ছা করছে আরো কয়েকটা কঠিন কথা শুনিয়ে দিতে বিজয়কে। আর শোনাবেই না কেন, কারণ একটু আগে অনামিকা প্রায় অনেকক্ষণ ধরে অনামিকা আয়নার সামনে সুন্দর করে শাড়ি পরে নিজেকে দেখছে আর মিটিমিটি হাসছে। সে শাড়ি পরা শেষে মোবাইলটি পাশ থেকে নিয়ে দেখে এই শাড়ি পরতে তার সময় ব্যয় হয়েছে 1 ঘন্টা 30 মিনিটের মতো। সে চোখ বড় বড় করে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে নিজের মতো করে সেলফি তুলছে। কখন যে পেটের কাছ থেকে শাড়ি সরে গিয়েছিল সে জানতো না। তখনই বিজয় এসে অনামিকাকে ধরে রুমে নিয়ে গিয়ে শাড়ি খুলে দেয়। কত কষ্ট করে পরেছে শাড়িটা। বিজয় বলল, যে কাপড় পরিধান করলে শরীর দেখা যায় সে কাপড়টা না পরাই ভালো। মানে কি বলতে চান আপনি? বলতে চাই তোর পেটটা দেখিয়ে শাড়ি পরেছিলি কেন? লজ্জা করে না বাহিরের মানুষকে নিজের শরীর দেখাতে? আমি তো জানতাম না কখন যে শাড়ি পেট থেকে সরে গেছে, তাই বলে এভাবে টেনে শাড়ি খুলে ফেলতে হয়? তো কি করব যদি বাহিরের কেউ দেখতো? বাড়িতে বাহিরের কত লোক, আমি জানলে কি শাড়ি ঠিক করে দিতাম না? বিজয় আর কিছু না বলে বের হয়ে যায়। অনামিকা রাগে ফুঁসতে থাকে। রাগের মাথায় এত কিছু বলেও অনামিকার বিন্দু পরিমাণ অনুতাপ হচ্ছে না। হবেও না। কেন হবে? হবে না হওয়ার কোনো কারণ নেই তো। প্রায় 11 মাস হতে চলল বিজয় পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। এই 11 মাসে অনামিকা যতবার বাড়ির টানে এসেছে ততবারই বিজয়ের এই মিসবিহেভের শিকার হয়েছে। এই তো কিছুদিন আগে অনামিকা সেদিন বিকালে রাস্তায় হাঁটে যায়। শীতের দিনে বাহিরের দৃশ্যগুলো দেখার মতো। অনামিকা রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে সে প্রকৃতিটা উপভোগ করছিল। তখনই বিজয় এসে তার গলায় ঝুলে থাকা ওড়নাটা ছিনিয়ে নেয় আর তার মাথায় পেছনে নিয়ে অনামিকার দিকে তাকিয়ে বলল, ওড়না তো গলায় ঝুলে আছে, তার চেয়ে বরং আমার মাথায় থাক। বলেই বিজয় হনহন করে সেখান থেকে চলে যায়। অনামিকা মনে মনে বলছে, কত বড় বেয়াদব ছেলে, রাস্তাঘাটে চুরি ডাকাতি করে, যে সে চোর না, ওড়না চোর। সেই মুহূর্তে অনামিকার ইচ্ছা করছিল ওড়না তার মাথায় না দিয়ে গলায় পেঁচিয়ে দিতে, মেরে ভূত বানিয়ে ফেলতে ইচ্ছা হয়েছিল। কিন্তু ভূত বানালেও তারই ক্ষতি হতো। ছেলেটা যা ভয়ঙ্কর, দেখা যেত ভূত হয়েই নিজের ঘাড়ে বসে যেত। অনামিকা এসব ভেবে রাগে শাড়ি চেঞ্জ করতে ওয়াশরুমের দিকে চলে যায়। সে সেদিন আর রুম থেকে বের হয়নি। ডাইনিং টেবিলে বসতেই অনামিকার ফুপি বলল, কিরে অনামিকা, তোর কাল কি হয়েছে রে মা? এত ডাকলাম রুম থেকে বের হলি না কেন? পাশে বসে থাকা অনামিকার কাজিন প্রিয়া বলল, আমিও ডাকতে গিয়েছিলাম, কিন্তু দরজা না খুলে বলল শরীর ভালো নেই। তোর শরীর ভালো নেই আমাদেরকে বলতে পারলো না? আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। অনামিকা বলল, আসলে ফুপি না, হঠাৎ এমনি খারাপ লাগছিল, জটিল কিছু হলে তো আপনাদেরকে বলতাম। ঠিক আছে তাহলে। তখনই বিজয় এসে বলল, আমি বুঝি না তোমরা এই মেয়ের এত কদর করছো কেন? আরো এ বাড়িতে আসলে এতদিন কেন থেকে যায়? অনামিকা বিজয়ের মুখে সব কথা শুনে এক মুহূর্ত টেবিলে না বসে সেখান থেকে উঠে চলে আসে। বিজয়ের মা বলল, তুই সবসময় কেন অনামিকাকে অপমান করিস? ও কি এখন আগের মতো ছোট আছে? প্রিয়া বলল, ভাইয়া তুই এক্ষুনি গিয়ে অনামিকার কাছে মাপ চাইবি। তোমরা কেন ওর হয়ে সাফাই গাইছো সেটাই তো বুঝলাম না। নাস্তা করে নাও। তারপর বিজয়ের মা ও বিজয়ের বোন প্রিয়া অনামিকাদের বাসায় আসে বিজয়ের সাথে অনামিকার বিয়ের প্রস্তাব নিয়ে। অনামিকার বাবা বলল, বোন আমি আর কি বলবো, তোর বাড়িতে তোর ছেলের জন্য আমার মেয়েকে নিয়ে যাবি, তাতে কি আমার কোনো আপত্তি থাকতে পারে? তাছাড়া বিজয় শিক্ষিত এবং ভালো ব্যবসা করছে, কোনো অভিভাবকই চায় না এমন সুযোগ হাতছাড়া করতে। বিজয়ের মা বলল, আলহামদুলিল্লাহ ভাই, খুশি হলাম। তাহলে সামনের মাসে বিয়ের কার্যকলাপ শুরু করে দেই। হ্যাঁ বোন, তোর যেমন ইচ্ছা তেমনটাই কর, আমি কিছু বলবো না। মা বলল, প্রিয়া যা তো অনামিকার কাছে গিয়ে ওকে খবরটা দে, ও কি বলে শুনে আয়। প্রিয়া ঠিক আছে মা বলে সেখান থেকে উঠে চলে যায়। প্রিয়া বেলকনিতে গিয়ে দেখে অনামিকা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তাই অনামিকা খুশি হয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে, কেমন আছিস তুই? এই তো ভালো, তুই কেমন আছিস? অনামিকা, মাও এসেছে আমার সাথে, মামা আর মা কথা বলছে। হঠাৎ ফুপি কেন এসেছে? তোর আর বিজয় ভাইয়ার বিয়ের সম্বন্ধ নিয়ে। বিজয়ের সাথে ওর বিয়ে হবে সে কথা শুনে অনামিকা তেলে বেগুনে রেগে গিয়ে বলল, এ সম্পর্কে আমি জড়াতে চাই না, আমি বিজয় ভাইয়াকে বিয়ে করব না। কিন্তু কেন? ভাইয়া কোন দিক থেকে তোর অযোগ্য? আমি যোগ্য অযোগ্যর কথা বলছি না, তুই যদি সম্বন্ধে রাজি না থাকিস তাহলে গিয়ে ভাইয়ার সাথে কথা বল। বাবা মা কিন্তু একজনকে আর একজন কথা দিয়ে ফেলেছে, তাই যে সিদ্ধান্ত নিবি ভেবে চিন্তে নিবি। বলেই প্রিয়া সেখান থেকে চলে যায়। অনামিকা চিন্তায় পড়ে যায়। বিজয়ের সাথে অনামিকা দেখা করে। বিজয় বলল, তোমার হাতে সময় আছে মাত্র 20 মিনিট। তারপর বিজয় ঘড়ির টাইম দেখে বলল, 1 মিনিট চলে যাচ্ছে কিন্তু। অনামিকা মনে মনে বলল, কত মুড, এ বিয়ে আমি করতে পারবো না, এ বিয়ে ভেঙে দিন। কিন্তু কেন করবে না তার একটি কারণ দেখাও। কারণ হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকেই বিয়ে করব, তাই ওকে ছাড়া আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আগে তোর বিএফকে খবর দিয়ে আমার সাথে দেখা করতে বল, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি ওকে সহ নিয়ে এসে কথা বলবো। বিজয়ের কথা না বাড়িয়ে চলে আসে। অনামিকা চেয়ে আছে হা করে। বাবা, তুমি না জিজ্ঞাসা করে বিজয় ভাইয়ের সাথে আমার বিয়ের কথা দিয়ে দিলে? তুই কি আমার মেয়ে আসলে? তোকে তো আমি বুঝতে পারছি না। তুই কি সেই অনামিকা যে আমাকে কোনোদিন দ্বিতীয় প্রশ্ন করেনি? বাবা, হ্যাঁ আমি তোমারই মেয়ে, আজও তেমনি আছি। কিন্তু বিজয় ভাইয়ের সম্পর্কে তুমি জানো না, ওনার সুন্দর চেহারার পেছনে কুৎসিত একজন মানুষ লুকিয়ে আছে। আরে যুবক ছেলে, একটু একটু মাথা গরম তো থাকবেই, বিয়ের পর সব ঠিক করে ফেলবি। তুমিও না বাবা? বাবা হেসে অনামিকাকে বুকে জড়িয়ে নেয়। অবশেষে তাদের বিয়ের 1 মাস। অনামিকা খাটে আধ হেলান দিয়ে বসে মোবাইল টিপছে। এদিকে ফ্লোরে ঠান্ডায় ঘুম না আসতেও শুয়ে থাকতে হচ্ছে বিজয়কে।
বিজয়কে। সেই বাসরাত থেকে শুরু করে আজ পর্যন্ত বিজয়ের শাস্তি ছিল এটা, যে অনামিকার সাথে রাতে এক বিছানায় থাকতে পারবে না। বিজয় সেদিন রাজি হয়ে যাবার পর সেদিন থেকে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু অনামিকা ক্ষমা করার পাত্রী নয়। শোনো না অনামিকা, আমি যা তোমাকে করতাম বা তোমাকে বলতাম সেগুলো ভালোবাসি, সেজন্য বলতাম। আমি চাইতাম না তোমার শরীর কেউ দেখুক, সেজন্য সেদিন তোমার শাড়ি খুলে এমনটা করেছি। আর ওই দিন তোমার বুকে ওড়না ছিল না, তুমি বাহিরে ঘোরাফেরা করছো, তাই রাগে এমনটা করেছি। তোমাকে সত্যি অনেক ভালোবাসি, অনেক, যেটা কোনোদিন আজ পর্যন্ত প্রকাশ করতে পারিনি। এসব কথা শুনে অনামিকা একদম হা হয়ে আছে। সে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে আসে। তুমি কি সত্যি বলছো বিজয়? হ্যাঁ সত্যি। তখনই অনামিকা বিজয়কে জড়িয়ে ধরে। তোমাকে আর এখানে ফ্লোরে থাকতে হবে না, আজ থেকে তুমি আমার সাথে আমার বিছানায় থাকবে। বিজয় খুশি হয়ে বলল, তুমি কি সত্যি বলছো অনামিকা? হ্যাঁ গো জামাই, সত্যি। বিজয় তখনই অনামিকাকে জড়িয়ে ধরে চুমু দিতে যাবে, তখনই অনামিকা বলল, এই একদম এখানে নয়, চলো বিছানায় চলো। বলে দুজনেই উঠে বিছানায় চলে যায়। বিছানায় বসে বিজয় অনামিকাকে খাটে ফেলে দেয়, আর বিজয় আস্তে আস্তে অনামিকার দিকে এগিয়ে যাচ্ছে। অনামিকা চোখ বন্ধ করে আছে। আর এই সুন্দর মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু কিছু মানুষ নিজেদেরকে ভালোবাসা লুকিয়ে রেখে একতরফা ভালোবেসে যায় আর পরে ঠকে যায়। তাই ভালোবাসলে প্রকাশ করুন, বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।